ওকে, সো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল সার্চ কনসোল। আমি আবারও রিপিট করতেছি, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল সার্চ কনসোল। এটার প্রিভিয়াস নাম ছিল গুগল ওয়েবমাস্টার টুল। ঠিক আছে, সো গুগল সার্চ কনসোল এটা মেইনলি কি, তাই না? আমরা কাজ করতেছি কার সাথে? আমার ওয়েবসাইটটা কোথায় র্যাঙ্ক করাবো? গুগলের সাথে। গুগলের সাথে কাজ করতেছি, আমরা গুগলে আমাদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবো। এখন কথা হইতেছে, আমার ওয়েবসাইটটা যদি গুগলে র্যাঙ্ক করাইতে হয়, তাহলে কিভাবে? গুগল কি বলবো যে গুগল আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করো, এটা বলতে হবে না? জি। আমি যদি গুগলকে নাই বলি গুগল আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করো, সে কি নিজের থেকে এসে করবে? আমার তো তাগাদা দেওয়া লাগবে না? তারপরে পারমিশন হচ্ছে দিতে হবে। আমার ওয়েবসাইটে যে প্রবলেম আছে, ধরেন আমার ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি না, বা আমার ওয়েবসাইটের এসইও তে কোনো একটা প্রবলেম হলো, এখন গুগল কি করবে? তাহলে আমারে কল দিবে বা আমাকে মেল করবে? গুগলের এতই মানে ইয়া হয়ে গেছে, মানে গুগলের তো এত সময় নাই। তাই তো, গুগলেরও তো এত সময় নেই, তাই না? তো গুগল আসলে তখন আমার সাথে আসলে কিভাবে কমিউনিকেট করবে, বা আমি গুগলের সাথে কিভাবে কমিউনিকেট করবো? আমার কাছে কি গুগলের কারো নাম্বার আছে, মেল আছে? আপনাদের কারো কাছে আছে? না ভাই। গুগলের কারো নাম্বারও এইভাবে নাই, বল। মেলও নাই, তাই না? তাহলে এখন আমরা তাহলে গুগলের সাথে কিভাবে কমিউনিকেটটা করব? তো এই যে গুগল সার্চ কনসোল, এটা হচ্ছে গুগলের সাথে কমিউনিকেট করার জায়গা। এন্ড অ্যাডিশনালি এইবার হচ্ছে এরকম বিভিন্ন আরো সার্চ ইঞ্জিন আছে না, যেমন বিং আছে, তারপর ইয়াহু আছে, ইয়ান্ডেক্স আছে, এগুলোও কি সার্চ ইঞ্জিন না? এই সার্চ ইঞ্জিনেরও কিন্তু সেম এইরকম টুলস আছে, যে টুলস গুলোর নাম হচ্ছে ওয়েবমাস্টার টুল। তো এই টুলগুলোকে ওয়েবমাস্টার টুল বলা হয়। গুগলেরটাকেও প্রিভিয়াসলি গুগল ওয়েবমাস্টার টুল বলা হয়তো, এখন তারা নাম দিয়ে হচ্ছে গুগল সার্চ কনসোল। তাছাড়া আমরা যদি একটু বিং ওয়েবমাস্টার টুল লিখি, বা বাইদু ওয়েবমাস্টার টুল লিখি, বা ইয়ান্ডেক্স ওয়েবমাস্টার টুল লিখি, দেখবেন সেম জিনিস। আর আমরা যদি গুগল সার্চ কনসোল জানি, সেক্ষেত্রে বাকিগুলাও আমরা পারবো। ঠিক আছে, সো আমাদের যেহেতু মেইনলি গুগলের সাথে কাজ, দ্যাটস আমরা গুগলেরটাই দেখতেছি। আর বাকি প্রসেস দেখবেন অন্যান্য সার্চ ইঞ্জিনের জন্য সেম পাবেন। এখন তাহলে আমার কি করতে হবে? আসলে আমার হচ্ছে গুগল সার্চ কনসোলের সাথে আমার ওয়েবসাইটটাকে কানেক্ট করা লাগবে না? যদি আমি ওয়েবসাইটটা নাই কানেক্ট করতে পারি, সেই ক্ষেত্রে কি আমরা হচ্ছে এই কাজগুলো করতে পারবো বা কমিউনিকেট করতে পারবো গুগলের সাথে? না। পারবো না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ওয়েবসাইটটা গুগলের সাথে কানেক্ট করতে হবে। কিভাবে করতে পারি? আমরা যদি আমাদের স্ক্রিনটা শেয়ার করি, ওকে। তো এইবার দেখেন, আমরা কোথায় যাব, কি চাইতেছি? গুগল সার্চ কনসোলে যাইতে চাইতেছি, গুগলে সেই লেখেন গুগল সার্চ কনসোল। ওকে, সো এই যে দেখেন ফার্স্টে যেটা চলে আসছে, আমরা এখানে যাব, দেন হচ্ছে এখানে থেকে স্টার্ট নাও তে ক্লিক করেন। সো এই জায়গায় দেখেন মেনলি আমার প্রপার্টি অলরেডি অ্যাড করা আছে। আমরা যে ইন্টারফেসটা পাইতেছি, আপনারা সেম এই ইন্টারফেসটা পাবেন না। তাহলে আপনারা কোন ইন্টারফেসটা পাবেন? একটু যদি দেখি এই জায়গা থেকে, আপনাদের ইন্টারফেস আসবে এইরকম, দুইটা অপশন আসবে। একটা হচ্ছে আপনার ডোমেইন, আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। এই দুইটা অপশনের মাধ্যমে আপনাকে হচ্ছে আপনার ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে কানেক্ট করতে হবে। তো চলেন আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে কানেক্ট করার চেষ্টা করি। ওকে, সো এটা আমাদের ওয়েবসাইট, তাই না? আমরা একটু এটার ব্যাকএন্ডে চলে যাব। আচ্ছা, একটু দেখি, এটা মেবি আমি অন্য একটা ক্লাসে কানেক্ট করছিলাম সার্চ কনসোল। একটু চেক করি আগে। উম, না, কানেক্ট করা নাই। ওকে, ঠিক আছে, একটু সি প্যানেলেও চলে যাই। আচ্ছা,
সো আমরা কি করব, এই ওয়েবসাইটটার ভিতরে আমাদের গুগল সার্চ কনসোল কানেক্ট করব। তাহলে হচ্ছে এই জায়গায় ওয়েবসাইটের ইউআরএলটা আগে নেন, নেওয়ার পরে যে দেখেন গুগল দুইটা অপশন দিতেছে। তো এইখানে থেকে আমরা যেটা করব, এই ইউআরএল প্রিফিক্সে চলে আসব, এই জায়গা থেকে হচ্ছে আমাদের ইউআরএলটা পেস্ট করেন, পেস্ট করার পরে কন্টিনিউ দেন। আচ্ছা, এটা অলরেডি ভেরিফাইড আছে, এইচটিএমএল ফাইল আর ট্যাগ দিয়ে ভেরিফাই করা আছে। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা অন্য একটা সাবডোমেইন দেখি। হ্যাঁ, ওকে। সো মেনলি দেখেন, এটা হচ্ছে আমাদের সাবডোমেইন। তো আমরা হচ্ছে এইটার জন্য কি করব, এখন হচ্ছে সার্চ কনসোলটা কানেক্ট করব। করতে হলে কি করা লাগবে, এই যে দেখেন আমাদের ইউআরএলটা এখানে কপি করেন। কপি করার পরে জাস্ট অ্যাড প্রপার্টি থেকে ইউআরএল প্রিফিক্স এই জায়গায় আসেন, আপনার ইউআরএলটা দিয়ে কন্টিনিউ দেন। ওকে, এন্ড এইবার দেখেন গুগল হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই করার জন্য 5টা অপশন দিচ্ছে টোটাল। সো এই 5টা ওয়েতে কি করতে হবে, আমাদের ডোমেইনটা ভেরিফাই করতে হবে গুগলের কাছে। কারণ হচ্ছে দেখেন, আমি যদি এখন আমার ওয়েবসাইটটা ভেরিফাই না করতে পারে যে এই ওয়েবসাইটটার ওনার আমি, আর গুগল যদি হচ্ছে আমাকে এই ওয়েবসাইটের সব ডাটা দেওয়া শুরু করে দেয়, তাহলে বিষয়টা কেমন হবে? সবাই আছেন? জি হ্যাঁ। ওকে। সো মেইনলি আমি যেটা বললাম, যে আমি হচ্ছে যদি ভেরিফাই না করতে পারি এই ওয়েবসাইটের ওনার আমি, আর গুগল আমাকে হচ্ছে এই ওয়েবসাইটের সব ইনফরমেশন দিয়ে দেয়, তাহলে কেমন হবে বিষয়টা? ভালো না। ভালো না? তাহলে কি পৃথিবীর যে কেউ যে কারো ওয়েবসাইটের সেন্সিটিভ এই ইনফরমেশন গুলো নিয়ে নিতে পেয়ে পারতেছে যাবে। না? জি। তো এই কারণে দেখেন গুগল আবার ভেরিফিকেশনের ওয়েও রাখছে। কি রাখছে, এই যে দেখেন 5টা ওয়ে, যার ভিতরে থেকে এইচটিএমএল ফাইল, একটা ফাইল আমার ওয়েবসাইটে আপলোড করতে হবে, এইচটিএমএল ট্যাগ, যে ট্যাগটা হচ্ছে আমার ওয়েবসাইটে দেওয়া লাগবে, আর গুগল অ্যানালাইটিক্স আর ট্যাগ ম্যানেজার, এই দুইটা হচ্ছে আমরা গুগল অ্যানালাইটিক্স এর ক্লাসে দেখবো, তাই আজকে বাদ। ঠিক আছে। আর এই যে দেখেন ডোমেইন নেম প্রোভাইডার, এটা কি, আমি এই ডোমেনটা আসলে কাদের থেকে কিনছি, তাদের মাধ্যমেও হচ্ছে আমার ওয়েবসাইটটা আমি গুগল সার্চ কনসোলে ভেরিফাই করতে পারবো। সেই জন্য জাস্ট আপনি এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন টিএক্সটি আছে, এইখানে থেকে আপনি জাস্ট এটা কপি করবেন। এইটা কপি করার পরে আপনি যাদের কাছে থেকে ডোমেইনটা পারচেস করছেন, তাকে জাস্ট এই কোডটা দিয়ে বলা লাগবে যে আমার গুগল সার্চ কনসোলটা ভেরিফাই করে দাও। এইবার বলেন তো বিষয়টা কেমন হইলো? ভেরিফাই হয়ে যাবে 100%। ভেরিফাই হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে এবার দেখেন, আমার জানি। ডোমেইন যারা প্রোভাইড করছে তাদের কাছে যে হচ্ছে আমি যদি এটা ভেরিফাই করতে বলি, অনেক লেংদি একটা প্রসেস, অনেক সময় লেগে যাবে না? জি। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু টাইম কনজিউমিং অনেক। আমরা যেটা করব, এই ফার্স্টার যে দুইটা আছে, এই দুইটা ওয়েতেই আমার ওয়েবসাইট কানেক্ট করব। দুইটা কেন, একটা কেন না, বলেন তো? না, একটাতে কেন হবে? বুঝি নাই। না ভাইয়া। একটাতে কেন হবো না এটা জানি না, শিওর না guys। একটা করলেই হবে, কিন্তু আমরা দুইটাই করব। কেন করব? কারণ হচ্ছে এই যে দেখেন, আমরা তো একটা কোড দিতেছি, তাই না? এন্ড এই হুম। কোডটা দিয়ে আমার ওয়েবসাইটটা ভেরিফাই করতেছি। এখন কোনো না কোনো কারণে এই কোডটা কি হইতে পারে, ব্রেক হয়ে যেতে পারে না, হ্যাঁ। বা আমার ওয়েবসাইট থেকে সরে যেতে পারে না, জি। জি। তাহলে কিন্তু আমার সার্চ কনসোলের ভেরিফিকেশনটাও অফ হয়ে যাবে, ছুটে যাবে। তখন আর এই ডাটাগুলো আসবে না। তো এই কোডটা কিন্তু আমার ওয়েবসাইটের সাথে সবসময় কানেক্টেড থাকা লাগবে, এই কোডটাই হচ্ছে সব ডাটা সার্চ কনসোলে পাঠাইতেছে। আর যদি কোডটা সরে যায়, তখন আমরা এই ডাটাটা পাবো না। দ্যাটস ওয়াই আমরা যেটা করব, দুইটা ওয়েতেই কানেক্ট করব, যেন এই প্রবলেমটা আমরা ফেস না করি। জি। ওকে। তো ফার্স্টে দেখেন এইচটিএমএল ফাইল আপলোড, আপনার যেটা করতে হবে, এই ফাইলটা ডাউনলোড করতে হবে। করছি ফাইলটা ডাউনলোড, এই ফাইলটা দেওয়া লাগবে হচ্ছে আমার ওয়েবসাইটের সি প্যানেলে। যে আমরা সি প্যানেলে চলে যাই, চলেন। ওকে। সো সি প্যানেলে আসেন, এবার সি প্যানেল থেকে আমরা হচ্ছে চলে যাব আমার ওয়েবসাইটের ফাইলে। সো আমার ওয়েবসাইটের সব ফাইল কোথায় পাই, এই যে দেখেন ফাইল সেকশনের আন্ডারে ফাইল ম্যানেজার, এই জায়গায় আসবো।
এইবার এই ফাইল ম্যানেজার থেকে আমরা যদি একটু নিচে আসি, দেখবেন যে হচ্ছে পাবলিক এইচটিএমএল নামের একটা ফাইল আছে, যে পাচ্ছি। সো জি এই ভাই। পাবলিক এইচটিএমএল এ এসে জাস্ট এই জায়গায় কি করতে হবে, আমার ফাইলটা আপলোড করে দিতে হবে, তাহলেই আমার প্রপার্টিটা ভেরিফাই হয়ে যাবে। কিন্তু এই জায়গায় যদি আমি ফাইলটা আপলোড করি, তাহলে দেখবেন যে আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এটা কানেক্ট হবে না। না হওয়ার কারণটা কি হইতে পারে? জানি না তো ভাই। সাবডোমেইনের জন্য, বুঝি নাই। সাবডোমেইনের জন্য। কে বললো এটা? কেউ না। নাম বলেন। কে বললো এটা সাবডোমেনের জন্য? একটু নামটা শুনি। ইমন মনে হইতেছে। না ভাই, আমি বলি নাই। আপনিই তো ধরতে পারছেন। ঠিক আছে, স্মার্ট এনাফ। এই বিষয়গুলোই হচ্ছে দরকার। এসইও যখন করতেছেন, ডিজিটাল মার্কেটিং যখন করতেছেন, উত্তর দিয়ে এইটুকু ডরায় ফেলে স্মার্টনেস যেতেছে। দরকার। ঠিক আছে, কিন্তু এই যে দেখেন, আমি যখন কে বললো বললাম, উনি ভয় পেয়ে উত্তর গেছে। দিয়ে, হ্যাঁ, আমি উত্তর দিয়ে আসলে ভয় বরফ পেয়ে পেয়ে গেছি, গেছে। আপনি তো অনেক বলছেন। আচ্ছা, না আপনি ধরতে পারছেন, এটা আমার কাছে ভালো লাগছে বিষয়টা। হ্যাঁ, তো এই যে দেখেন, এইটুকু ট্রিকি হওয়া লাগবে স্যার। এখন এইটা দেখেন, আমার সি প্যানেলের এটা কি, আমার পুরা ওয়েবসাইটটা, যেটা আমার ওয়েবসাইট কোনটা, সিআইটি ডিএমটি না? তাহলে এইখানে মেইনলি কি হইতেছে দেখেন, সিআইটি ডিএমটির ওয়েবসাইটের আমরা সি প্যানেলে আছি। এই সি প্যানেলে থেকে আমার লাভ আছে, আমার কই যাইতে হবে? আমার যে ফাইলটা আছে, আমার ওই ফাইলে যাওয়া লাগবে না, তারপরে এটা আপলোড করা লাগবে না আমার সাবডোমেনের ফোল্ডারে যে। তাইলে আমরা কই যাব? এবার হোমে চলে আসেন। এবার হোম থেকে হচ্ছে আমরা আমাদের সাবডোমেইনটা দেখি, এই যে আমাদের সাবডোমেইন। এবার দেখেন তো এই জায়গায় কি পাবলিক এইচটিএমএল আছে? এইখানে কিন্তু না। আমরা নাই। পাবলিক এইচটিএমএল পাইতেছি না। তাহলে এই জায়গায় এই ফাইলটা কোথায় দিব? এই ফাইলের ভিতরেই দিয়ে দিবেন। সাবডোমেনের ক্ষেত্রে আর পাবলিক এইচটিএমএল দরকার নাই, আপনি জাস্ট এইখানে দিয়ে দেবেন। এখন আপনারা যখন কানেক্ট করবেন, তখন তাহলে কি করবেন স্যার? আপনারা যখন সার্চ কনসোল পাবলিক কানেক্ট চ্যানেলে করবেন, দিয়ে দেবো। তখন পাবলিক এইচটিএমএল এ দিবেন, কারণ আপনাদের তো আর সাবডোমেইনে কানেক্ট করা লাগবে না। লাগবে? বিষয়টা বুঝি না। আপনারা যখন নিজেদের ওয়েবসাইটের জন্য কাজ করবেন, তখন এই ফাইলটা যদি আপলোড করতে হয়, কোথায় আপলোড করবেন? আপনার ওয়েবসাইটের ফোল্ডারে যে হচ্ছে কি করবেন, পাবলিক এইচটিএমএল এই দিয়ে দিবেন। আপনি তো কোনো সাবডোমেইন ভেরিফাই করতেছেন না, করতেছেন? না, না। তাহলে তো আপনাদের হচ্ছে কি করা লাগবে না, সাবডোমেইনের এই ফোল্ডারে সাবডোমেন এসে দেওয়া লাগবে না। বুঝা জি, গেছে? জি, এইবার এই জায়গা থেকে চলে আসেন আপলোড। তো এই যে আপলোডে আসলাম, এই জায়গা থেকে এই যে দেখেন আমার যে ফাইলটা ডাউনলোড হয়েছে, জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ। ওকে, এই যে দেখেন আপলোড হয়ে গেছে। এবার হচ্ছে আমরা ব্যাকে যাই। এবার একটু দেখি আছে কিনা, ফাইলটা আছে। এই যে দেখেন তো, ফাইলটা পাইছি না? জি ভাই। চলে আসছে। আর এই ফাইলটার কিন্তু কেউ রিনেম করবেন না। যদি আপনারা রিনেম করেন, তাহলে কাজটা হবে না। বুঝা গেছে? জি। তো এই জায়গা থেকে এইবার চলে আসি আমার সার্চ কনসোলে। এইবার দেখি তো ভেরিফাই দিয়ে ভেরিফাই হয় কিনা। ভেরিফাই হয়েছে, জি। পাইছি। তাহলে এবার আমরা হচ্ছে গো টু প্রপার্টিতে যাই। এন্ড এইবার দেখেন, এই যে আমার ওয়েবসাইটটা কি ভেরিফাই হয়েছে না? বুঝছি। এইভাবে হচ্ছে কি করলাম, আমরা সার্চ কনসোলটা কানেক্ট করলাম। তারপরে যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে না থাকে এটা, তখন আমরা কি করব? তখন আমরা এটা কানেক্ট করা দিব না ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে, সার্চ কনসোল। না কানেক্ট জি। করাইতে পারলে আপনি এসইওর কাজ করতে পারবেন? না। তাইলে কি করতে হবে, ক্লায়েন্টের না থাকলে এটা কানেক্ট করতে হবে। আর যদি ক্লায়েন্টের অলরেডি সার্চ কনসোল থেকে থাকে, ফার্স্টেই তার কাছে থেকে এই অ্যাক্সেসটা চায় নেবেন। আপনি তারা বললেন তোমার ওয়েবসাইট এসইও করে দিব, র্যাঙ্ক করে দিব, সব করে দিব, কিন্তু আপনি হচ্ছে সার্চ কনসোলের অ্যাক্সেসই নেন নাই। কিন্তু সেই ক্লায়েন্ট তো আগেও এসি এক্সপার্ট দিয়ে কাজ করছে, সে তো নিত। তাহলে কি বুঝবে যে আপনি কাজ পারেন? বুঝি। ভাইটাল পার্ট আরে যেটা লাই। গুগলের সাথে কমিউনিকেট করার যে জায়গা, ওইটার অ্যাক্সেসই আপনি নেন নাই। আপনি হচ্ছে তার কাজ করে দিবেন, র্যাঙ্কও করে দিবেন, কিভাবে সম্ভব? বুঝতে পারতেছি বিষয়টা। জি, জি। দেন এই জায়গা থেকে চলে আসেন সেটিংসে। হ্যাঁ, এবার সেটিংসে আসার পরে পরের অপশনটাও আমরা দেখি। এইখানে আবার ওনারশিপ ভেরিফিকেশনে ক্লিক করেন, এই যে দেখেন ফাইল আপলোড করা হয়েছে। এবার আমরা এইচটিএমএল ট্যাগটা আপলোড করব। এইখানে আসেন, এই যে দেখেন একটা ট্যাগ আছে এইচটিএমএল কোড, এটা জাস্ট কপি করেন। করলাম কপি। এইবার এটা তাহলে কোথায় আপলোড করব স্যার, বলেন তো? এই যে দেখেন আমার ওয়েবসাইটের হেড সেকশনের ভিতরে। হ্যাঁ, সো হেড এদের সেকশনের ভিতরে ভিতরে বডির আগে হচ্ছে কি করতে হবে, আমার এটা এটা দেওয়া লাগবে। তাহলে দেওয়া এবার আমার ওয়েবসাইটে যে হেডে কিভাবে ইয়া দিব, কোড দিব?
রাইট ক্লিক করে তো বুঝি নাই। ভিউ সোর্সে যায় তারপরে কোডটা দিতে হবে। কিভাবে কোডটা দিব, কোথায়, আমি তো বুঝতেছি না, ভুলে গেছি, একটু মনে করায় দেন। অ্যাপিয়ারেন্স থেকে হ্যাঁ, পরে হেডার বিল দিতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে হেডার বিল্ডার কোথায়? আমার ওয়েবসাইটে দেখেন থিমই নাই, আছে? ফার্স্টে সেটিংস থিম থেকে ইনস্টল আসতে করা হবে। লাগবে। ফার্স্টে থিম তো ইনস্টল থিম করা। ইনস্টল করা লাগবে, তাই না? জি। এখানে দেখেন অন্যরা একটা থিম দিয়ে দিয়েছে, চলুন আমরা অন্য একটা থিম ইনস্টল করি। ওকে, ধরেন আমরা আপাতত অ্যাস্ট্রাটা ইনস্টল করলাম, এটা অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, দেন হচ্ছে এই যে দেখেন আমার থিমটা অ্যাক্টিভ হয়েছে। এইবার হচ্ছে এই যে থিম ফাইল এডিটর, তো থিম ফাইল এডিটরে যান। ওকে, এন্ড থিম ফাইল এডিটর থেকে এবার কই যাব বলেন তো, ভুলে গেছি, মনে পড়তেছে না। যে নিচে স্যার স্টাইল ডট এইচটিএমএল সিএসএস আছে ওইসব ফাইলে দিতে হবে। ওই স্টাইল ডট এইচটিএমএল সিএসএস এই জায়গায় যাব। হ্যাঁ অ্যাপসটা আছে ওইটা একটু ক্লিক করবেন। অ্যাস্ট্রাতে করলাম। অ্যাসেটে মনে হয় স্যার। না 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 অ্যাসেটে যাব, অ্যাসেটে যে কি করব? স্যার ক্লিক তো করেন দেখি আছে কি। এখানে এইচটিএমএল ইয়া এইটা কি এইচটিএমএল ফাইলে যেতে হবে। এইচটিএমএল ফাইলে না, দেখেন আমার ভেরিফিকেশনের অপশনটা কি এই জায়গায় বললাম না, হেড সেকশনে আমার কোডটা দেওয়া লাগবে আমার ওয়েবসাইটের। জি জি স্যার হেড হেড সেকশন তো স্যার সেকশন এইচটিএমএল এর ওই মধ্যেই পাবেন, থাকে। এইচটিএমএল এ থাকে। এই জায়গা থেকে দেখেন থিম হেডার আছে, হেডার ফুটার, এই যে দেখছেন। তো এই জি, জায়গা থেকে তাহলে আচ্ছা আমরা হেডে চলে যাব। ওকে, এই যে আসছি। এবার আসার পরে দেখেন এই যে আমার থিমের হেড সেকশনটা, তো এই হেডে একটু ক্লিক করেন। এবার দেখেন হেডটা কোথায় শুরু কোথায় শেষ। এই যে দেখেন এই জায়গায় একটা কোড শেষ হয়েছে, এইটার পরে আমরা একটা এন্টার দিয়ে আমাদের কোডটা পেস্ট করি। এইবার হচ্ছে এটাকে জাস্ট আমরা আপডেট করে দিই। ওকে, সো এই যে দেখেন আমার আপডেট হয়েছে। এবার আমি কি করবো, এটাও ভেরিফাই ক্লিক করি, দেখবেন যে ভেরিফাই হয়ে গেছে। হয়েছে। যে এই দুইটা দিবেন। ছিল আমার ওনারশিপটা ভেরিফিকেশন করার ওয়ে, এর পরের ওয়ে গুলার দরকার আমাদের নাই। তারপরে চলে আসবেন হচ্ছে কোথায়, ইউজার এন্ড পারমিশন। তো এই জায়গা থেকে মেনলি যেটা হইতেছে যে আমার পারমিশন দেওয়াটা। তো এইখানে আমি তো ওনার, বাট আমি এখানে একজন এসইও এক্সপার্ট হায়ার করতে চাইতেছি। তাহলে কি তারে আমি আমার জিমেল দিয়ে দিব? না তাহলে কি করবেন? এই যে ডোমেন ওর হচ্ছে জিমেইলে এডিটর এই অ্যাক্সেস জায়গা থেকে জাস্ট আমরা একটা অ্যাক্সেস দিয়ে দিব, তাই না? অ্যাড ইউজারে আসেন, আসার পরে দেখেন এখানে অ্যাক্সেস কি কি আছে। ওনার আছে, ওনার দিলে কি হবে, উনি এটার মালিক, আপনারাও রিমুভ করে দিতে পারবে। না, ফুল ওনার অ্যাক্সেস দেওয়া যাবে দিলে না। সে হচ্ছে সব কিছু চেঞ্জ করতে পারবে, সবই করতে পারবে, শুধু ওনার যে আছে তাকে রিমুভ করতে পারবে না। আর রেস্ট্রিক্টেড যদি দেন, সে হচ্ছে সবই দেখতে পারবে কিন্তু কিছুই করতে পারবে না। সো ওরে ফুল দিতে হবে। তাইলে ফুল আমরা দিব। যাকে হায়ার করব তারে এই জায়গা থেকে ফুল অ্যাক্সেস দিয়ে দিব। দেন হচ্ছে তার জিমেইল অ্যাকাউন্টটা জাস্ট এখানে দেন, তার কাছে একটা মেল চলে যাবে, উনি মেল থেকে অ্যাকসেপ্ট করলেই উনি এই প্রপার্টিতে অ্যাক্সেস করতে পারবে। আবার অনেক সময় হয় কি দেখেন, ক্লায়েন্ট কি বলতেছে আপনারে, ক্লায়েন্ট বলতেছে যে তোমার কাজ যে করছো আমি বুঝলাম কিন্তু আমার প্রমাণ দাও। আপনাকে বললো যে সার্চ কনসোলের ডাটা দেখাইতে, আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিলেন। এখন এই স্ক্রিনশট দিলে ক্লায়েন্ট যদি বলে এগুলো এডিটিং করা যায় ভাই, তাহলে কি করবেন? তাহলে বলবো তুমি দুইটা দেখে নাও। সো তখন আপনি এই জায়গা থেকে যদি একটা রেস্ট্রিকেটেড অ্যাক্সেস তারা দেন, তখন কি সে সব দেখতে পারবে না। তারপর তাকে বলবেন যে দেখো অনেক সুন্দর করে এডিট করছি, তাই না? সো তখন বিশ্বাস করবে তাকে যদি আমি রেস্ট্রিকেটেড অ্যাক্সেস দিয়ে ওনাকে সবকিছু দেখতে দিই? ওনার হয়ে দেখা যাবে না, দেখতে ওনার পারবো না। হয়েও তো দেখতে পারবে, বাট ক্লায়েন্ট এখনো হয় নাই, সে জাস্ট আপনার কাছ থেকে ডেমো চাইতেছে, ও একটা বুঝছি ডাটা বুঝছি। দেখতে চাইতেছে। তখন আমি কি করব, তাকে সাথে সাথে ওনার বানাই দিব, অ্যাক্সেস দিয়ে দিব? না আমার না, ওয়েবসাইট, হ্যাঁ, আমি কি করব ওরে এখানে থেকে, ওরা বিশ্বাস অর্জন করার জন্য আমরা শুধু দেখাবো। হ্যাঁ, ওনাকে ওটাই জাস্ট আমি ডাটাগুলো দেখাই দিতেছি। বোঝা গেছে? ওটাই। ওকে, তো এই জায়গা থেকে মেনলি এটা ছিল আমাদের সার্চ কনসোলে অ্যাক্সেস দেওয়ার পার্ট। এন্ড এইখানে থেকে যদি সেটিংসে আসেন, মেনলি এই জায়গায় কোনো কিছুই আমাদের আর দরকার নাই, জাস্ট আপনার প্রপার্টি রিমুভ করতে চাইলে রিমুভ করতে পারেন। এন্ড এই জায়গায় যদি আসেন ওভারভিউতে দেখেন, তো এখানে কোনো ডাটা নাই, যেহেতু এখানে ডাটা নাই, এবার আমরা যেই প্রপার্টিতে ডাটা আছে ওইরকম একটা প্রপার্টিতে চলে যাই।
ওকে, সো ব্লগ ডট ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের ডাটা যদি আমরা একটু দেখি, মেইনলি এটা আমাদের ব্লগ ওয়েবসাইট। সো এইখানের এই যে দেখেন পারফরমেন্স, সো এই যে একটা ওভারভিউ, ওভারভিউ কি, তারা আমার ওভারঅল ওয়েবসাইটের একটা ওভারভিউ দেখাইতেছে এই জায়গায়, বুঝতে পারছি? সো এইটা আমাদের দরকার নাই, আমরা এই প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা একটু চলে আসি হচ্ছে ইন্সপেক্ট ইউআরএল বা ইউআরএল ইন্সপেকশনে, এটাই ক্লিক করেন, কোথায় নিয়ে যায় দেখেন, এই যে এই সেকশনটা নিয়ে আসে। এটা কেন? মেইনলি আমার যে ওয়েবসাইটটা আছে, আচ্ছা এই অ্যাডিশনাল ট্যাবগুলো এবার কেটে দেই। ওকে, দেন হচ্ছে আমরা যেটা করব, আমাদের সাইটে চলে যাই। ওকে, সো এই যে দেখেন আমার যে ওয়েবসাইটটা রইলো, এই ওয়েবসাইটের যে কোনো ইউআরএল, এটা কি ইন্ডেক্সে আছে কি না, বা কোনো ইউআরএল এ কোনো প্রবলেম আছে কি না। সো ধরেন আমার এখানে কোনো একটা ইউআরএল এ কি প্রবলেম থাকতে পারে না, বা হচ্ছে এটা গুগলে ইন্ডেক্স আছে কিনা চেক করতে পারি না, তখন আমরা এই লিঙ্কটা যদি কপি করে সার্চ কনসোলে এখানে এসে লিঙ্কটা পেস্ট করি, এবার দেখেন আমি গুগলের কাছে ইনফরমেশন জানতে চাইতেছি যে এই ইউআরএলটার বিষয়ে তুমি কি ভাবতেছো, বা ইউআরএলটা কি তোমার ইন্ডেক্সে আছে, বা ইউআরএল এ কোনো প্রবলেম আছে কিনা সেটা আমি চেক করতে চাইতেছি। সো এই জায়গায় ইউআরএলটা দিলাম, এইবার দেখেন কি বলতেছে, ইউআরএল ইজ অন গুগল। সো আমাদের এই ইউআরএলটা কিন্তু ইন্ডেক্সে আছে, আর যদি ইন্ডেক্সে না থাকতো তাহলে কি করতাম, এই যে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং এর একটা অপশন আছে না, জি। তো সিম্পলি আমরা হচ্ছে এই জায়গায় রিকোয়েস্ট ইন্ডেক্সে দিলেই গুগল যেটা বলবে যে গুগল কি করছে, আমাদের এই রিকোয়েস্টটাকে প্রায়োরিটিতে রাখছে। হ্যাঁ, তো তারা যেহেতু এটাকে প্রায়োরিটিতে রাখছে, তারা কি করবে, ক্রল করে যাবে। কিন্তু আপনি ইন্ডেক্সের রিকোয়েস্ট দিছেন আর 2 মিনিট পরেই হচ্ছে আপনাকে এটা ক্রল করবে, এইটার কোনো নিশ্চয়তা নাই। প্রায়োরিটিতে রাখা আছে, গুগলের ক্রলারদের কি আর কোনো কাজ নাই? আরো অনেক ওয়েবসাইট আছে না লিস্টে? জি। সো ওইগুলোর মানে ওইগুলোর মধ্যে থেকেই যখন সময় পাবে তখন হচ্ছে কিন্তু আপনার কাছে তারা চলে আসবে, বুঝতে পারছি? জি। ওকে, সো এইভাবে হচ্ছে মেইনলি আমার ওয়েবসাইটটাকে আমরা ইন্ডিভিজুয়াল পেজগুলোকে ইন্ডেক্স করতে পারতেছি গুগলে। দেন চলে আসেন হচ্ছে পারফরমেন্স সেকশনে। তো পারফরমেন্স সেকশনে আমরা যদি আসি, তো এইখানে দেখেন আমার ওয়েবসাইটের কি অবস্থা, টোটাল কয়টা ক্লিক আমার ওয়েবসাইটে হইছে, তারপর টোটাল কয়টা ইমপ্রেশন হইছে, ইমপ্রেশনটা মেইনলি কি ধরেন হচ্ছে, ওকে সো ধরেন বেস্ট আইটি ট্রেনিং ইনস্টিটিউট লিখলাম। এইবার দেখেন এই যে আমাদের ওয়েবসাইটটা কি সামনে আসছে, সামনে পাইছি। জি। এই যে আমার ওয়েবসাইটটা যে সামনে আসলো, এইটাই হচ্ছে ইমপ্রেশন। এখন দেখেন 3 নাম্বার পর্যন্ত ওয়েবসাইট সামনে আসছে, এর পরের যে ওয়েবসাইটটা আছে ওইটা কি এখনো সামনে আসছে? 3 নাম্বারের পরে যে ওয়েবসাইটটা আছে সেটা কি আমাদের সামনে আসছে এখনো? না ভাইয়া। আসে নাই, তাহলে ওইটা কি ইমপ্রেশন হবে? হবে না। না। আমার চোখের সামনে যেটা আসছে, তো আমার ওয়েবসাইটের কোনো কন্টেন্ট কতবার হচ্ছে মানুষের সামনে আসে, এই যে দেখেন এতবার হচ্ছে মানুষের সামনে আমার কন্টেন্ট গুলো আসছে। এন্ড এই জায়গা থেকে আসার পরে ক্লিক কয়টা হয়েছে দেখেন, এতগুলো হচ্ছে আমার ওয়েবসাইটে ক্লিক করে মানুষ গেছে। আমার ওভারঅল ওয়েবসাইটের পারফরমেন্স এটা, ঠিক আছে? আর গুগল সার্চ কনসোলে তাহলে আমরা কিসের ডাটাটা দেখতে পারি? শুধুমাত্র গুগল সার্চের ডাটাটা দেখতে পারি। আপনি যদি ভাবেন যে সোশ্যাল মিডিয়া থেকে যারা আসছে সেটার ডাটাও আপনি এই জায়গায় দেখতে পারবেন, ভুল। বা ইমেল থেকে যারা আসছে তাদের ডাটাও আপনি দেখতে পারবেন, সেইটাও ভুল। ওই ডাটাগুলো দেখতে পারবেন না। গুগল সার্চ কনসোল এটা কি করে, গুগল সার্চের ডাটাগুলো আমাদের দেয়। আমরা কি বুঝতে পারতেছি? সার্চ ভলিউম, ক্লিক ওগুলা। সার্চ ভলিউম এই জায়গায় আপনাকে দিবে না, এখানে হচ্ছে ইমপ্রেশন কিরকম না হয়েছে, না, ক্লিক আপনার কিরকম হয়েছে ওয়েবসাইটে সেগুলো ভিজিটর দিবে। শুধু ইয়াটা দেখছে, ওয়েবসাইটে কি বলে জানি। সো আমাদের ওয়েবসাইটের ডাটাগুলো হচ্ছে আমরা এই জায়গায় পাইতেছি, বুঝা গেছে? জি। ওকে, সার্চের ডাটা। এইবার দেখেন এখানে অ্যাভারেজ সিটিআর মানে কি, অ্যাভারেজ ক্লিক থ্রো রেট, এই যে এতগুলো মানুষের সামনে যে ইমপ্রেশন হইলো তার থেকে অ্যাভারেজে কত পার্সেন্ট মানুষ ক্লিক করছে। সো দেখেন সিটিআরটা খুবই কম। এন্ড অ্যাভারেজ পজিশন, আমাদের এই ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট গুগলের ইন্ডেক্সে আছে এইগুলোর ভিতরে থেকে ম্যাক্সিমাম কিওয়ার্ডে কততে পজিশনে র্যাঙ্ক করা আছে। সো কিছু কিওয়ার্ড 1-এর ভিতরেও থাকতে পারে, আবার কিছু কিওয়ার্ড কি 100-এর ভিতরেও থাকতে পারে না। জি। সো ওইটার একটা গড়, অ্যাভারেজ, যে অ্যাভারেজ আমার ওয়েবসাইটের ম্যাক্সিমাম কিওয়ার্ডের র্যাঙ্ক কি রকম, সো বলতেছে 21.8। এটা হচ্ছে আমার অ্যাভারেজ গড়টা।
এন্ড এই জায়গা থেকে এইখানে যদি আপনারা আসেন দেখেন কোয়ারিজ, তো এইটা হচ্ছে আমার কিওয়ার্ড, কোন কোন কিওয়ার্ডে আমার হচ্ছে ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আছে। সো টপ কিওয়ার্ড এই যে দেখেন, এই কিওয়ার্ড গুলোতে হচ্ছে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করে আছে, এন্ড এইখানে থেকে কোনটায় কত ক্লিক পড়ছে। তো এই যে দেখেন ক্লিক রেশিও, এতগুলো ক্লিক মানুষ করছে, ইমপ্রেশন কতগুলো হইছে, এতগুলো ইমপ্রেশন হইছে। বুঝতে পারছি? বুঝা গেছে স্যার? জি ভাই। এইবার আমি ক্লিক চাচ্ছি কি, বলতে কি এখানে যে মানে ওয়েবসাইটে ক্লিক করে কতজন ঢুকছে এটা? এই যে সার্প আছে না, এই জায়গা থেকে ক্লিক করে আমি এই ওয়েবসাইটে ঢুকছি, এটাই হচ্ছে ক্লিক। বুঝা ওকে গেছে? স্যার। হ্যাঁ স্যার। ওকে, এইবার দেখেন আমি র্যাঙ্ক ট্র্যাকিং করব। আমার ওয়েবসাইটে এই কিওয়ার্ড গুলোতে কত নম্বরে র্যাঙ্ক করে আছে সেটা যদি জানতে চাই, এই অ্যাভারেজ পজিশনের এই যে দেখেন এই জায়গাটা একটা ক্লিক করেন, বললাম। এইবার দেখেন পজিশন আসছে না? তো এইখানে দেখেন এই যে অ্যাভারেজে কত নাম্বারে হচ্ছে র্যাঙ্ক করে আছে আবার কন্টেন্ট গুলো। তো এটা কি দেখা যাচ্ছে? এই যে কোন কোন পজিশনে হচ্ছে আমার কিওয়ার্ড র্যাঙ্ক করা। সবাই আছেন? 2.7। তো 1.5 মানে কি? 1.5 মানে কি? এই যে দেখেন 1.5 কি এই জায়গায় আমরা পাইতেছি? হ্যাঁ, না, হ্যাঁ পাইতেছি পাচ্ছি। না। তাহলে আমাদের এখানে হাফ কেন দেখাইতেছে, তাই না? এখানে হাফ দেখাইতেছে কারণ হচ্ছে আমার কন্টেন্টটা কি সারা মাসই একই জায়গায় থাকে, র্যাঙ্ক সাফল হয় না। বলছিলাম না যে গুগল কি হ্যাঁ, করে, র্যাঙ্ক উপরে নিচে করে অনেক সময়। তো ওই যে সাফল করলো গুগল, সাফল করার পরে হচ্ছে মান্থলি অ্যাভারেজে আপনি কত নাম্বারের ভিতরে থাকতেছেন পজিশনে, মান্থলি চেঞ্জ হয় এটা না? প্রতি মাসে এটা চেঞ্জ হয়। সো অ্যাভারেজে আপনার আসলে পজিশনটা কত, বুঝা গেছে? জি। জি। তো এই জায়গা থেকে আমরা কি করতে পারতেছি, আমার কিওয়ার্ড দেখতে পারতেছি পেজেসে আসলে কোন কোন পেজগুলো হচ্ছে কততে র্যাঙ্ক করে আছে, তারপর হচ্ছে এগুলোর ক্লিক কেমন, ইমপ্রেশন কেমন। দেন কান্ট্রিজে যদি আসি, কোন কোন কান্ট্রি থেকে ট্রাফিক আসতেছে, বাংলাদেশ থেকে, ইউএসএ থেকে, ইন্ডিয়া থেকে, সৌদি আরব থেকে, এই ধরনের কান্ট্রির ডাটাগুলো আমরা দেখতে পারতেছি। এই জায়গায় আরো যদি হচ্ছে বাড়াই দেখেন কতগুলো সাইট থেকে হচ্ছে আমাদের ট্রাফিক আসতেছে। And এই যে দেখেন এতগুলো কান্ট্রি থেকে আসতেছে না, আমাদের কোথা থেকে আসা শুরু হয়েছে চলেন একটু দেখি। ওকে, সো এই যে দেখেন কঙ্গো থেকে আসা শুরু হয়েছে, তারপর হচ্ছে ভুটান, সিরিয়া, কস্টারিকা, তারপর হচ্ছে এই যে দেখেন এই যে কান্ট্রি গুলো আছে, এই সবগুলো কান্ট্রি থেকেই কিন্তু আমাদের ট্রাফিক একটা দুইটা তিনটা এরকম করে আসতে আসতে তারপরে এখানে হচ্ছে অনেক বেশি ট্রাফিক। তো এইটার একটা ইনসাইটস আমরা পাইতেছি। দেন ডিভাইস, মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট, ট্যাবলেট থেকে 5 জন, মোবাইল থেকে এতজন, আর ডেস্কটপ থেকে এতজন, এইটার একটা ইনসাইট পাচ্ছি। দেন হচ্ছে সার্চ অ্যাপিয়ারেন্সে যদি আসি, তাহলে হচ্ছে এই যে আমার সার্চের এক্সপিরিয়েন্সটা কিরকম, কোন কোন পেজগুলোর হচ্ছে গুড এক্সপিরিয়েন্স সার্চে, সেই পেজগুলো হচ্ছে মেইনলি আমাদের এইখানে দেখাবে। তো এটা এরকমই থাকে পার্টটা। দেন হচ্ছে এখানে ডেটসে যদি আসি, তাহলে দেখেন কোন কোন ডেটে, তো আজকের ডেট পর্যন্ত আমার কি অবস্থা, এই পার্টটুকু হচ্ছে আমরা এখানে দেখতে পারবো। So আমরা যত সার্চ অ্যাপিয়ারেন্সে ক্লিক করে রাখছিলাম, দ্যাটস ওই হিসাবে আমাদের নিতেছে। এইবার যদি ডেটসে আসেন, আজকের ডেটে দেখি কি অবস্থা। তো আসতেছে না কেন? আচ্ছা, হয়তো বা প্রবলেম করতেছে, চলেন আবার সার্চ রেজাল্ট থেকে আসি। ওকে, ফার্স্টের থেকে আসি, তাহলে আর প্রবলেম করবে না। ওকে, এইবার দেখেন আজকের ডেট পর্যন্ত কি অবস্থা। আজকে টোটাল 23টা ক্লিক হয়েছে আমাদের ওয়েবসাইটে। কোন কোন কন্টেন্টে হয়েছে, কোয়ারিজে চলে আসেন এই জায়গা থেকে এবার। তো এই যে দেখেন এতগুলো কিওয়ার্ডে হচ্ছে আমাদের ওয়েবসাইট র্যাঙ্কে আছে, এন্ড এই কিওয়ার্ড গুলোতে হচ্ছে আজকের ক্লিক গুলো আসছে, এইটা আমরা দেখতে পারতেছি। বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছি? Yes, ওকে, sir. দেন হচ্ছে ডিসকভার। ডিসকভার কি? গুগলের ডিসকভার নতুন একটা সেকশন আছে, আমরা জানি মোবাইলে। আমরা যখন হচ্ছে গুগল ক্রোমে যাই বা গুগলে যাই, একটু খেয়াল করলে দেখবেন যে নিচে ডিসকভার নামের একটা অপশন পাওয়া যায়, জি, পারবে। দেখছি না? সো ওই যে এটা আসছে। ডিসকভার সেকশনটা আছে, ওই ডিসকভার সেকশনে কি আসলে আমার কোনো কি বলে কন্টেন্ট Keyword, র্যাঙ্কে আছে কিনা, ডিসকভার জি, সেকশনে পারফরমেন্সটা হচ্ছে আমরা এই জায়গাটায় দেখতে পারবো। সো ডিসকভার সেকশনের ক্ষেত্রে যেটা হয়,
সেটা হচ্ছে এইরকম যে ডিসকভার সেকশনে কিন্তু সব র্যাঙ্ক করে না। সো আপনার অথরিটি ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট বা প্রথম আলো এই ধরনের ওয়েবসাইট গুলোই দেখবেন যে ম্যাক্সিমাম হচ্ছে র্যাঙ্কে থাকে। আর ডিসকভারে নেওয়ার জন্য আমাদের অ্যাডিশনাল করার মতো কিছুই নাই, গুগল এটা নিজের মন মতো করে কন্টেন্ট এখানে দেয়। বুঝতে পারছি? জি। ওকে, তারপরে চলে আসেন হচ্ছে পেজেসে। এই জায়গায় দেখতে পারবো আমার ওয়েবসাইটের কতগুলো পেজ ইন্ডেক্সে আছে, কতগুলো পেজ ইন্ডেক্সে নাই। তো এই যে দেখেন এতগুলো পেজ ইন্ডেক্সে নাই আর এতগুলো পেজ ইন্ডেক্সে আছে। এন্ড হচ্ছে এখানে রিজন কি, 5টা রিজন দেখাচ্ছে যে রিজনের জন্য এগুলো ইন্ডেক্সে নাই। তো এইখানে দেখেন এক্সক্লুডেড বাই নো ইন্ডেক্স ট্যাগ, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি চাইতেছি না এই কন্টেন্ট গুলো গুগল ইন্ডেক্স করুক। করো। জি। তাহলে বলেন এটা কি কোনো প্রবলেম? না। তো না এইখানেই ভাইয়া। গুগল বলতেছে যে এই প্রবলেমের কারণে আমার ওয়েবসাইটের এই 75টা পেজ র্যাঙ্ক করে ইন্ডেক্স করে নাই। So আমি তো ইন্ডেক্স করতে মানা করছি, করবে না, স্বাভাবিক। জি। তাহলে এটা কোনো প্রবলেম না, বোঝা গেছে? তারপর হচ্ছে পেজেস উইথ রিডাইরেক্ট। সো এমন কোন পেজ আছে কিনা যেগুলো রিডাইরেক্ট করা হয়েছে। সো এইখানে যদি আসেন দেখেন এই যে কিছু পেজ এগুলো রিডাইরেক্ট করা হয়েছে, যেমন এটার ইউআরএলটা দেখি, দেন আমরা একটু হচ্ছে এই কন্টেন্টটায় যাই। ওকে, গেলাম। এবার দেখেন ইউআরএল কি চেঞ্জ হয়েছে? ইউআরএল চেঞ্জ হয়েছে না? একটু খেয়াল করেন, এই যে দেখেন ইম্পর্টেন্স অফ ইংলিশ ইন ফ্রিল্যান্সিং, আর এখানে কি আছে কিওয়ার্ড। ইংলিশ ইন ফ্রিল্যান্সিং। তাহলে ইউআরএল ইংলিশই। চেঞ্জ হয়েছে না, এই কারণে জি। গুগলের ইন্ডেক্স থেকে এটা ছুটে গেছে। তাহলে এটা ফিক্স আমি কিভাবে করব? সিম্পলি হচ্ছে আপনি এই যে ইন্সপেকশন আছে না, এই যে ম্যাগনিফাইং গ্লাস, জি। এইখানে ক্লিক করেন। ওকে, এই জায়গাতে আমি ক্লিক করার পরে কি বলতেছে দেখেন তো। ইউআরএল No, ইজ নট is not any অন গুগলে found. এটা ইন্ডেক্স করা নাই, তাহলে কি করতে হবে? এই যে দেখেন রিকোয়েস্ট ইন্ডেক্সিং, এখানে ক্লিক করি, ওয়েট করি। তো সময় তো হয় না টেস্ট করতে, বেশি সময় নিতেছে। আচ্ছা আমরা একটু ওয়েট করি, দেখি। ওকে, দেখেন সো আমাদের হচ্ছে রিকোয়েস্টটা কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। তো এখন তারা যেটা বলতেছে দেখেন, ইউর ওয়েবসাইট, সরি, ইউআরএল ওয়াজ অ্যাডেড টু প্রায়োরিটি ক্রল কিউ। সো এখানে যেটা বলছে তারা প্রায়োরিটিতে রাখছে, সাবমিটিং এ পেজ মাল্টিপল টাইমস উইল নট চেঞ্জ দ্য কিউ পজিশন অর প্রায়োরিটি। তো এটা গুগল এখন প্রায়োরিটিতে রেখে দিছে, কিন্তু আপনি যদি বারবার হচ্ছে একই ইউআরএল সাবমিট করেন তাহলে এটা কিন্তু প্রায়োরিটিতে আপনার ওয়েবসাইটটাকে আগে দিবে না। তো সেক্ষেত্রে দরকার নাই, আমরা যেহেতু দিছি জানি গুগলের এখানে রিকোয়েস্ট চলে গেছে, গট ইট দেন, গুগল এটাকে কি করবে, ইন্ডেক্স করে নিবে। তো এই ছিল আমার এই পেজেসের প্রবলেমটা। আচ্ছা এন্ড এই স্যারজি, জায়গা থেকে জি, ধরেন ইন্ডেক্স করে নিল, তখন মানে কোনো কি মেইল পাঠায় যে আপনার এটা ইন্ডেক্স হয়ে গেছে, আপনি কিভাবে বুঝবেন তখন যেটা আবার চেক ইন্ডেক্স করেন, হয়েছে কিভাবে? আবার চেক করেন, তাইলেই হবে। অথবা এই যে দেখেন মেসেজ আছে না, নোটিফিকেশন, এই জায়গাটায় আসলে দেখেন আপনার ওয়েবসাইটের যেই পারফরমেন্স গুলো আছে, সব পারফরমেন্স রিলেটেড বিষয়গুলো গুগল এই জায়গাটায় জানায়। ইভেন আপনার ওয়েবসাইটে কোনো প্রবলেম, আপনি গুগলের সাথে কমিউনিকেট করতেছেন শুধু তাই না, গুগলও আপনার সাথে কমিউনিকেট করবে এই সার্চ কনসোলের থ্রুতে। তো এই যে মেসেজ সেকশন, মেইনলি নোটিফিকেশন সেকশন, যেটা এখানে মেসেজ বলতেছে তারা, সো এই জায়গায় তারা কি করে আপনাকে মেসেজটা দেয় যে এই ধরনের প্রবলেম কিন্তু পাইছি, সো এটা তুমি ফিক্স করে নাও। বুঝা গেছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই জায়গা থেকে আমরা হচ্ছে কি করব, আচ্ছা সরি একটা পার্ট স্কিপ করে গেছি বলতে, মেইনলি অত এটা ইম্পর্টেন্ট। আমরা এই যে ওয়েবসাইটটা অ্যাড করছি না সার্চ কনসোলে, সো এই যে সার্চ কনসোলে আমাদের ওয়েবসাইটটাকে কি বলা হয়, প্রপার্টি বলা হয়। ঠিক আছে? সার্চ কনসোলের ভাষায় আমাদের এক একটা ওয়েবসাইটকে প্রপার্টি বলা হয়। সো এটা মিস করে গেছিলাম, বলে রাখলাম।
তো এই জায়গায় দেখেন আমার পেজেস সেকশনের কাজ কিন্তু শেষ। দেন আবারও আমরা পেজেসে চলে আসি, এটা তো রিডাইরেক্ট রিলেটেড প্রবলেম। তারপরে কি বলতেছে দেখেন, এই যে রিডাইরেকশন ইরর, তো এখানে কিছু পেজ হয়তো বা আমরা রিডাইরেক্ট করে দিছিলাম যেগুলোতে ইরর আসতেছে। এই যে দেখেন আমরা একটু এই ইউআরএলটা যদি যাই, ওকে, সো এইটাই হয়তোবা রিডাইরেকশন রিলেটেড কোনো একটা প্রবলেম হয়েছে। এখন কি করবেন, আবারও হচ্ছে এই জায়গা থেকে এগুলোকে নতুন করে ইন্ডেক্সে দিয়ে দেন। ইন্ডেক্স দেওয়া শেষ মানে কি আমার প্রবলেম সলিউশন হয়ে গেছে? না, এই জায়গায় কি এই প্রবলেম গুলো পেজেসে যদি আসেন, স্টিল এই যে দেখেন প্রবলেম দেখাইতেছে না। হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, এটা যে ইন্ডেক্স হইলো তারপরে ভ্যালিডেট ফিক্স, মানে কি গুগল তুমি যে প্রবলেম গুলো দেখাইছো আমি এটা ফিক্স করছি। সো এই ভ্যালিডেট ফিক্সটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তারপরে যদি হচ্ছে ভ্যালিডেট ফিক্সটা দেন, সেই ক্ষেত্রে দেখেন এই যে এটায় পাস্ট আসছে না, এইরকম পাস্ট আসবে মানে ফিক্স হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে ভ্যালিডেট ফিক্সটা আমরা দিয়ে দিব। এন্ড ক্রল নট ইন্ডেক্সড, ঠিক আছে। তো তারা কি করছে, কিছু পেজ হচ্ছে ক্রল করছে বাট ইন্ডেক্স করে নাই। এই সেকশনটা যখন আসি আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে গুগল যে স্মার্ট, এটা নিয়ে কি আমাদের কারো কোনো সন্দেহ আছে? না স্যারজি। নাই, তাই না? এন্ড এই জায়গায় দেখেন আমার ওয়েবসাইটে কিছু পেজ আসছে, লাস্টে দেখেন কন্টেন্টের পরে কি ফিড কথা। আমরা যদি এই জায়গা থেকে একটু ওপেন ইন নিউ ট্যাবে দেই, এইবার দেখেন তো এটা কি। কোড। কোড। তো এই পেজটা কি গুগলে ইন্ডেক্স করানোর কোনো দরকার আছে? না ভাইয়া। নাই, তাইলে গুগল এই পেজটাকে ইন্ডেক্স করা নেই, এটা কি প্রবলেম? না। তো এই জায়গায় এই ধরনের পেজগুলোই আপনি পাবেন। এই জায়গা থেকে জাস্ট যেটা করেন সেটা হচ্ছে দেখেন যে এমন কোনো কন্টেন্ট কি আছে কিনা যেটা লাস্টে এই ফিড বা অ্যাটম কথাটা নাই, ঠিক আছে। তো এই ফিড বা যেগুলো আছে এগুলো মেনলি আগে গুগল সার্চে ভাইয়া দেখাইতো। যে পিএস অবলিক 2 এটা তো ফিট বা অ্যাটম দেখা নাই। পেজ 2 এটা না? তো হ্যাঁ। এটা কি দেখেন, আমরা একটু যাই ইউআরএলটায়, এই যে আমার জাস্ট ক্যাটাগরি একটা পেজ, এইটা ইন্ডেক্সে না। এখন আমি যদি চাই ক্যাটাগরি ইন্ডেক্স করাইতে, জাস্ট এই জায়গা থেকে ফোর্স ইন্ডেক্সে দিয়ে দিব, ফোর্স ইন্ডেক্স বা রিকোয়েস্ট ইন্ডেক্স। কিভাবে, এই যে ম্যাগনিফাইং গ্লাস এটাই ক্লিক করেন, তারপর এইটাই দেখেন, এটাই কি বলা আছে, কি বলে, ফিড আছে। না, এত এত ফিট বা মতো করে অ্যাটম। লেখা নাই। তাইলে এইগুলোকে কি করতে হবে, এইগুলোকে ধরে ধরে আমার ইন্ডেক্স দিতে হবে। এই যে দেখেন এইটা যেমন আছে, এই কন্টেন্ট গুলো যে আছে, সো এই যে যেগুলোতে হচ্ছে আমার অ্যাটম বা ফিড এইগুলো নাই, ওইগুলোকে কি করব আমরা জাস্ট এই জায়গা থেকে ইন্ডেক্স দিব। সো অ্যাটম বা হচ্ছে আরএসএস বা ফিড এগুলো হচ্ছে মেনলি প্রিভিয়াসলি অনেক আগে গুগলের সার্চ রেজাল্টে দেখাইতো, বাট এখন আর এইগুলো দেখায় না। এন্ড আপনি যদি একটু আরএসএস ফুল মিনিং দেন, সেই ক্ষেত্রেই হচ্ছে দেখতে পারবেন। এটা দুইটা মিনিং আছে, একটা হচ্ছে সিমেন্টিক সাইট সিন্ডিকেশন বা রিচ রিচ সাইট সিন্ডিকেশন, এইরকম কিছু একটা, আমার মনে নাই, একটু গুগলে সার্চ করেন তাইলে হবে। যতটুকু আমার মনে আছে রিচ সাইট সিন্ডিকেট বা হচ্ছে রিচ সিমেন্টিক সাইট, এই টাইপের কিছু একটা। হ্যাঁ, তো একটু গুগলে সার্চ করে নেন, নাকি এখন আমি সার্চ করে দিব? না না, সমস্যা নেই। তো আচ্ছা ভাই একটা চলেন কথা সার্চ বললেন, করি। শোনেন। হ্যাঁ। আচ্ছা, মনে করেন আপনার 5টা পেজ আপনি ইন্ডেক্সে পাঠাইলেন, ঠিক আছে। হুম। তো এটার কি কোনো টাইম লিমিটেড দেয় যে আগামী 10 দিন কিংবা 1 মাসের ভিতরে এটা ইন্ডেক্স হবে, বা 2 দিন বা 2 সপ্তাহ, এটা কি কোনো সময় দেয় কি ওরা? হ্যাঁ, মানে এটা না, ইন্ডেক্স। এটা যে কোনো সময় হইতে পারে, এইটা টাইম গুগলও বলে দেয় না। এন্ড আপনি হচ্ছে কি করতে পারবেন না, এটা বলতে পারবেন না কোন টাইমে হবে, গুগলের ইচ্ছা। ও আচ্ছা। ওকে, সো এই যে দেখেন রিয়েলি সিম্পল সিন্ডিকেশন আরেকটা ছিল, এটা দুইটা মানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা, আরেকটা মিনিং কই পাবো, যদি একটু আসি। আচ্ছা, সো এই ব্লগের ভিতরে যদি যান তাহলে দুইটা মিনিংই পাবেন আপনারা। হ্যাঁ, এই যে দেখেন রিয়েলি সিম্পল সিন্ডিকেশন, আরেকটা কই গেল। আচ্ছা, সো এটার মিনিং মেনলি দুইটা, বাকিটাও একটু আপনারা খুঁজে বের করে নিন। হ্যাঁ, ওকে। তো এই জায়গা থেকে মেইনলি দেখেন যে পেজগুলোতে এই প্রবলেম আছে, এইগুলোকে আপনি জাস্ট ইন্ডেক্সে দেওয়ার পরে ভ্যালিডেট ফিক্সে দিয়ে দেন, আর বাকিগুলো আমার ইন্ডেক্স করার দরকার নাই। তারপরে হচ্ছে আমরা যদি পেজে আসি, দেখেন ডিসকভার্ড বাট কারেন্টলি নট ইন্ডেক্স, তো এই পেজগুলো তারা কি করছে, খুঁজে পাইছে বাট ইন্ডেক্স করে নাই। তো এরকম যদি থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ইন্সপেক্ট ইউআরএল এ দিবেন, তারপর হচ্ছে এই জায়গা থেকে ভ্যালিডেট ফিক্সে দিয়ে দিবেন। তো আমাদের এই প্রবলেমটা অলরেডি পাস্ট, তো ঠিক হয়ে গেছে। আরএসএস এর মিনিং হচ্ছে রিচ সাইট সামারি। হ্যাঁ, আরেকটা ছিল যে রিয়েলি সিম্পল সিন্ডিকেশন। ওকে, সো এই জায়গায় আসেন এন্ড এই জায়গা থেকে দেখেন আমাদের হচ্ছে ভিডিও পেজ আছে, ভিডিও পেজে আমরা একটু চলে আসি।
তাহলে আমার ওয়েবসাইটে যে ভিডিও গুলা দিছি না, কন্টেন্টে ভিডিও দেয় না, ভিডিও হ্যাঁ ইমবেড করে দেওয়া যায় না, আমরা অন পেজে দেখছি না। জি তো ভাই। ওই যে ভিডিও ইন্ডেক্স করছি, এখন কথা হচ্ছে এই জায়গা থেকে কতগুলো ভিডিও আসলে গুগলে ইন্ডেক্স হয়েছে ওই পার্টটা। হ্যাঁ, তো আমরা জাস্ট এখানে থেকে ওইগুলো দেখতে পারতাছি যে কোনগুলো ইন্ডেক্স হয়েছে। দেন আমাদের যেগুলো প্রবলেম আছে, যেমন আউটসাইড অফ ভিউ পোর্ট, তো এই জায়গায় যদি দেখি এইগুলোর ভিডিও তারা ইন্ডেক্স করে নাই, তাহলে আমরা কি করতে পারি, এই সবগুলো কন্টেন্টকে আবার নতুন করে আমরা হচ্ছে ইন্ডেক্সে দিব। তাহলে দেখা যায় যে তারা নতুন করে যেহেতু ইন্ডেক্স করছে, তখন হচ্ছে তারা ভিডিও সহ ইন্ডেক্স করে নিবে। বুঝা গেছে? একবার ইন্ডেক্স না করলে পরে আবার রিকোয়েস্ট করবো। হ্যাঁ, একবারে প্রবলেম ফিক্স হয় নাই। গুগল তো রোবট, তো ভুল হইতেই পারে। জি জি। ঘুরে ফিরে রোবটও তো একটা মানুষ, তাই না? জি ভাই। ওকে, তারপর দেখেন আমার এখানে এক্সএমএল সাইট ম্যাপ। সো সাইট ম্যাপসে যদি আসেন, আমার এক্সএমএল সাইট ম্যাপটা সাবমিট করার জায়গা। তো আমার ওয়েবসাইটে আমি যে চেঞ্জেস আনলাম, বা আমার যে ওয়েবসাইটটা আছে, এটা গুগল সার্চ কনসোলে যখন আপনি কানেক্ট করবেন, সর্বপ্রথম কাজ হচ্ছে সাইট ম্যাপটা এইখানে সাবমিট করা। তো আমার এক্সএমএল সাইট ম্যাপে কি থাকে? আপনার ইউআরএল থাকবে, তারপরে আমার লেখা ইউআরএল থাকবে। থাকবে আর লেখা থাকবে। হ্যাঁ, ওই তো সাইট ম্যাপ লেখা থাকবে। এক্সএমএল সাইট ম্যাপটা কি? ওটা গুগলের জন্য, বোঝার জন্য একটা সূচিপত্র, আপনি যেটা যেভাবে বলছিলেন একটু আগে। মানুষের জন্য ভাই। মানুষের এইচটিটিপি, জন্য। সেটা তো হলো মানুষের জন্য, এক্সএমএল টা। এইচটিটিপি কি? ও ক্র্যাক, কি বলতেছেন আন্দাজে? 1 মিনিট, জাস্ট আমি একটু জাস্ট নোটে যদি বাইর করতে হয় তাহলে আমি আছি কেন? দরকার নাই, আপনি বাদ, ডিসকোয়ালিফাইড। অন্য কেউ বলেন। নোট বার করতেছি না। না, ভাই দরকার এইচটিএমএল নাই, হ্যাঁ, আপনি সাইট ম্যাপ ডিসকোয়ালিফাইড। হলো মেইনলি আমাদের ইউজার যারা আছে তাদের বা আমাদের ওয়েবসাইটে যে পরিবর্তন কাজ কতগুলো করে। পেজ আছে সেটা দেখার জন্য যে ম্যাপটা ক্রিয়েট করা হয় আর কি, সাইট ম্যাপ। আর এক্সএমএল সাইট ম্যাপ হলো ওই গুগল ক্রল করার জন্য যে যে কটা পেজ ওইটা আছে হচ্ছে গুগল রোবটের জন্য ভাই। আচ্ছা, গুগল ডকুমেন্টের জন্য। এইচটিএমএল সাইট ম্যাপ আর এক্সএমএল সাইট ম্যাপ, হ্যাঁ, শুধু সাইট ম্যাপ না। এইচটিএমএল সাইট ম্যাপটা হচ্ছে হিউম্যানের জন্য, আর এক্সএমএল সাইট ম্যাপটা হচ্ছে বট বা ক্রলারদের জন্য। এইটা কি, মেইনলি আমার ওয়েবসাইটের সবগুলো পেজের লিস্ট। এটা বেশি সিম্পল হয়েছে না? জি ভাই। তাহলে এইভাবে বলতে পারলেন না কেন? ওই আর কি, যা লাও তাই কদু দেন। না, এটা তো হবে না। মানুষ যদি যদি আপনি নাই বুঝাইতে পারেন, আপনি একটা জব ইন্টারভিউতে গেছেন, এইভাবে আমতা আমতা করে কথা বলেন, যদি কাজ পাবেন না, আমি গ্যারান্টি দিব কাজ পাবেন না। সিম্পলি বোঝানোর দরকার আছে না? শর্টকাট। জি যত স্যার, জি। ইজিতে আপনি বুঝাইতে পারেন, আপনি ইন্টারভিউতে কনভিন্স কিভাবে করবেন যে আপনি কাজ জানেন, যদি নিজে ইজিলি মানুষকে না বুঝাইতে পারেন জিনিসটা কি? আপওয়ার্কে চলে যাবেন, আপওয়ার্কে ভিডিও কলে আপনার কথা বলতে হবে, তখন আপনি ক্লায়েন্টকে কি বলবেন, ওয়েট ওয়েট, তারপর ক্লাসের নোট বের করবেন, তারপর বলবেন? এগুলো হবে? না ভাই। ইজি না স্যার, জি। বিষয়টা মনে রাখার চেষ্টা করেন, হ্যাঁ। বলতে হবে ভাইয়া যে কাকে তুমি দাঁড়ায়, আমি শুনে আসি আগে মেন্টরের কাছ থেকে। সেই ক্ষেত্রে তারও ভালো। পরে বলবে আচ্ছা তোমার মেন্টর আইডি দিয়ে দাও, তারা দিয়ে কাজ করে, আপনার ক্লায়েন্ট শেষ। ওকে, সো এই জায়গায় মেইনলি আমার এক্সএমএল সাইট ম্যাপটা সাবমিট করব, দেন আমার এক্সএমএল সাইট ম্যাপটা ধরে গুগল কি করবে, আমার পুরো ওয়েবসাইটটা ক্রল করবে। বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছি? হ্যাঁ ভাইয়া। ওকে, দেন এই জায়গায় কথা হচ্ছে, তাহলে আমাদের এক্সএমএল সাইট ম্যাপটা আমরা কখন কখন দিব? আমার ওয়েবসাইটে যদি একটা ফুল স্টপ আমি চেঞ্জ করি তাও দিব। কেন? কারণ হচ্ছে আমার ওয়েবসাইটে যে আমি চেঞ্জ করছি, গুগল না ক্রল করলে কি জানবে? গুগল আগে যেমন দেখে গেছে তেমনই তো দেখবে, তাই না? ধরেন 10 বছর আগে যারা বাংলাদেশ থেকে বিদেশে গেছে আর বাংলাদেশে আসে নাই, তারা তো 10 বছর আগের চিত্রই মনে করতেছে, তারা বাংলাদেশে এসে ঢাকা শহর চিনবে? না। তো ওই রকম না বিষয়টা, গুগল আপনার ওয়েবসাইট 10 মাস আগে ক্রল করে গেছে আর আসে নাই, এখন গুগল তো জানেই না কই চেঞ্জ করছেন, তাহলে তার মেমোরিতে এটা কিভাবে নিবে? নিতে পারবে? তার মানে আপনি যতবার আপনার চেঞ্জ করবেন, ততবারই এখানে চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, তো গুগলকে তো জানানো লাগবে যে আমি চেঞ্জ করছি। বুঝা গেছে? আচ্ছা, ঠিক আছে। দেন হচ্ছে রিমুভালস। তো রিমুভালস এ দেখেন মেনলি আমি এই জায়গা থেকে যেটা করতে পারবো সেটা হচ্ছে আমার কোন একটা কন্টেন্ট গুগলকে বলতে পারবো তোমার ইন্ডেক্স থেকে এই কন্টেন্টটাকে রিমুভ করে দাও। আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট কি হোক, গুগলে ইন্ডেক্সে থাকুক এই মুহূর্তে।
তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, গুগলকে হচ্ছে রিকোয়েস্ট করতে পারি যে গুগল এই কন্টেন্টটা, যেই কন্টেন্টটা আমি ইন্ডেক্স করতে চাচ্ছি না ওই কন্টেন্টের ইউআরএলটা কপি করব, এই জায়গায় পেস্ট করব, এই জায়গায় পেস্ট করার পরে এই যে দেখেন নেক্সট আছে, নেক্সটে দিলেই হচ্ছে এই ইউআরএলটা গুগল কি করবে, গুগল থেকে রিমুভ করে নেবে। তখন এটা আর হচ্ছে গুগলের র্যাঙ্কে আপনারা পাবেন না। বুঝতে পারছি? পরে যদি আবার আনতে চাই তাহলে আবার নতুন করে ইন্ডেক্স করতে হবে। না, এই জায়গায় না এই রিকোয়েস্ট গুলো জমা থাকে, হ্যাঁ, and আপনি এই জায়গায় থ্রি ডট মেনুর মতো পাবেন, যে জায়গায় ক্যান্সেল দিলেই ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। দেন আউটডেটেড কন্টেন্ট, এই জায়গায় কোনো আমার আউটডেটেড কন্টেন্ট আছে কিনা, যদি থাকে সেই ক্ষেত্রে দেখেন এই জায়গায় তারা বলেই দিবে যে এই কন্টেন্ট গুলো আউটডেটেড, তুমি কি করো, এই কন্টেন্ট গুলোকে আপডেট করো। বুঝতে পারছি? বুঝা গেছে? কি ভাইয়া? আচ্ছা ঠিক আছে। দেন এইখানে দেখেন সেভ সার্চ ফিল্টার, অনেক জায়গায় দেখা যায় না অনেক সময় যে আমার ওয়েবসাইট হচ্ছে কি মেডিকেল বা হচ্ছে কোনো ইররিলেভেন্ট কন্টেন্ট বা ডক্টরি কোনো টার্মের সাথে সার্চ করলে আমার ওয়েবসাইট চলে আসতে পারে। সো মেনলি গুগলে এই টাইপের যদি কোনো প্রবলেমও হয়ে থাকে তখন তারা হচ্ছে এই জায়গায় ওই কন্টেন্ট গুলো দেখায় দিবে, তখন জাস্ট আমি ওইগুলো কি কি করতে পারবো, রিমুভালসে দিয়ে দিতে পারবো যে দেখো গুগল আসলে আমার ওয়েবসাইটে এমন কোনো ইস্যুস নাই, তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এইটা দেখাও না, এটা রিলেভেন্ট না। তো এই ধরনের প্রবলেম যদি থাকে তখন আমাদের এইখানে এটা শো করবে। বুঝতে পারছি? স্যার কি আউটডেটেড কন্টেন্ট, এটা কি গুগল নিজে থেকে বলবে তোমার এই কন্টেন্টটা আউটডেটেড? হ্যাঁ, সো এইখানে এটা সাজেশন চলে আসবে। মানে কি রকম, কি 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 ক্ষেত্রে বলতে পারে যে এই কন্টেন্টটা আউটডেটেড? আপনার কন্টেন্ট আউটডেটেড হচ্ছে, পুরানো কন্টেন্ট হয়ে গেছে, অনেক বেশি রিলেভেন্সি নাই, সেই ক্ষেত্রে এটা চলে আসবে। এন্ড এই জায়গায় দেখেন মেইনলি আপনার রিকোয়েস্ট সাবমিট করার কোনো অপশন আছে? এখন তো নাই। নাই। তো এটা যখন থাকবে তখন গুগল বলে দিবে। বা টেম্পোরারি রিমুভালসে আসেন, দেখেন তো আছে না কন্টেন্ট জি, রিমুভ হ্যাঁ করার পর। দেখলাম আসছে। তো এইগুলো হ্যাঁ গুগল সাজেস্ট করে দিবে, বাট এইটা হচ্ছে আমরা নিজের থেকে যেহেতু দরকার, দ্যাটস হচ্ছে আমরা এই জায়গা থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারবো। বুঝতে পারছি? জি, কি ভাইয়া? দেন এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সের তিনোটা পার্টি সেম। মেইনলি দেখেন কোর ওয়েব ভাইটালস, এইটা হচ্ছে গুগলের একটা আপডেট ছিল 2020 সালের কোর আপডেটের ভিতর অন্যতম, যেটা গুগলের র্যাঙ্কিং অ্যালগোরিদমকে কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে, যেটার মেইন এজেন্ডা ছিল মোবাইল ফ্রেন্ডলি, তারপর হচ্ছে পেজের ইউএক্স ইউআই ডিজাইন, পেজ এক্সপিরিয়েন্স, যেটা ইউজার এক্সপিরিয়েন্স। তো এই বিষয়গুলোর উপরে হচ্ছে বেস করে কোর ওয়েব ভাইটাসটা ছিল। এন্ড এই আপডেটের পরে তারা কিন্তু গুগল সার্চ কনসোলেই এটাকে ইন্টিগ্রেট করছে, এর আগে ছিল না। তো আমরা যদি একটু পেজ এক্সপিরিয়েন্সে আসি, মেনলি এই জায়গায় দেখেন আমার মোবাইলে কোনো ইউআরএল এ ইস্যু আছে কিনা, তারপর হচ্ছে আমার ডেস্কটপে কোনো ইউআরএল এ ইস্যু আছে কিনা, এই পার্টটা। দেন এইখানে দেখেন তারা একটু প্রবলেমও বলতেছে। ওই প্রবলেম বলতেছে পেজ এক্সপিরিয়েন্সে, বলতেছে ফেইলিং, 16টা ইউআরএল এর প্রবলেম আছে। এই জায়গায় একটু ক্লিক করেন। এইবার দেখেন এই 16টা ইউআরএল তারা কি বলতেছে, এগুলোতে ইমপ্রুভমেন্ট দরকার, দুইটা ইস্যু পাইতেছে। আমরা যদি একটু দেখি ইস্যুটা কি দেখেন তো, সময় বেশি লাগতেছে নাকি? এলসিপি। হ্যাঁ, এলসিপি এর ফুল টু মিনিং পয়েন্ট কি? ফাইভ সেকেন্ড এলসিপি এর ফুল মিনিং না পারলে এক একটারে হাতে বেতের বাড়ি। আমি ওয়েবসাইট অডিটের ক্লাসে বলছি। সিপি হুম, এরপর লাম নাকি কি যেন? গুগলে সার্চ করবেন না, কেউ না। আচ্ছা ঠিক আছে। এটা যদি না এলসিবি পারেন, খুব সম্ভবত লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট টাইপের কিছু একটা, এরকম কিছু। হ্যাঁ। সো এটা মেইনলি কি যে আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো হচ্ছে ভারী, কোন জায়গা থেকে হচ্ছে ভারী কন্টেন্ট শুরু হয়েছে এটাকে মিনিমাইজ করা। তো এই জায়গায় দেখেন আমার ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক বেশি হয়ে গেছে, হ্যাঁ, লঙ্গার দেন 2.5 সেকেন্ড। সো এইটা কি করতে হবে, এটা ইমপ্রুভমেন্ট দরকার, এটা খারাপ বা একেবারে প্রবলেম হইতেছে তা না যে ফিক্সই করতে হবে, বাট এটা কি ইমপ্রুভ করা দরকার, না করলে প্রবলেম হবে। দ্যাটস আমরা যেটা করব, এইটাকে হচ্ছে ইমপ্রুভ করার চেষ্টা করব। কিভাবে করতে পারি, হচ্ছে আমাদের যদি কোনো একটা কি বলে প্লাগইনস আমরা ইউজ করি, ক্যাশ প্লাগইন, সেই ক্ষেত্রে ইমপ্রুভ হবে। অথবা আমরা হচ্ছে ডেভেলপারকে দিয়ে এটাকে ইমপ্রুভ করায় নেব। বুঝা গেছে? জি। এইখানে ক্লিক করেন। এবার দেখেন যে 16টা ইউআরএল এই প্রবলেমটা হচ্ছে, সেই 16টা ইউআরএল আমরা এখানে ক্লিক করি, এই যে দেখেন ইউআরএল গ্রুপস এর আন্ডারে চলে আসছে। তো এই 16টা ইউআরএল এ এই প্রবলেমটা আছে।
তো আমরা হচ্ছে এটা কোথায় পাইতেছি, এটা হচ্ছে এই যে দেখেন পেজ এক্সপিরিয়েন্সে যদি আসি এন্ড এইখানে ক্লিক করলে তারা আমাদের কিন্তু নিয়ে আসবে হচ্ছে এই কোর ভাইটালস অপশনে। এন্ড এই জায়গা থেকে দেখেন মেইনলি আমরা এই প্রবলেমটা যখন পাইছি, এইখান থেকে যখন ক্লিক করছি আমাদের সেম এই যে দেখেন কোর ভাইটালস নিয়ে আসছে না। জি তো এই জায়গা থেকে এই পার্ট গুলো আমরা দেখতে পারতেছি যে কোন ইউআরএল প্রবলেম গুলো আছে। দেন মোবাইল ইউজেবিলিটি। সো আমার কি বলে আমার যে কন্টেন্ট গুলো আছে, আমার ওয়েবসাইটটা আছে, এটা কি মোবাইল ইউজেবল কিনা। তো দেখেন সবগুলোই হচ্ছে কি কি আমার মোবাইল ইউজেবল আছে, নট ইউজেবল 0। সো সেই ক্ষেত্রে কোনো প্রবলেম কিন্তু আমার এইখানে নাই। তারপরে চলে আসবেন হচ্ছে ব্রেড ক্রাম্বস। মেইনলি কি আমার ওয়েবসাইটে কোনো ব্রেড ক্রাম্বস যদি থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সেটা এখানে দেখাবে। তারপর হচ্ছে আমার লোগোস, মেইনলি হচ্ছে আমার ওয়েবসাইটের লোগো এটা ঠিকঠাক আছে কিনা। সো ঠিক আছে। দেন হচ্ছে সাইট লিংক সার্চ বক্স। সো এইটা মেইনলি কি আমরা অনেক জায়গায় অনেক সময় দেখি যে কোনো একটা ওয়েবসাইটের নাম লিখলে গুগলে যেটা হয় এই ওয়েবসাইটের আন্ডারে গুগলে একটা সার্চ বক্সের মতো আসে না, খেয়াল করা হয়েছে? আমরা কি কেউ খেয়াল করছে এটা স্যার? আচ্ছা দেখি। আরেকবার বলেন দেখি, আমি বুঝি নাই। আচ্ছা একটু দেখি। আচ্ছা এই যে দেখেন আমরা গুগলে সার্চ করলাম, এইখানে দেখেন তো একটা সার্চ বক্স আসছে না। জি এটা কি আচ্ছা, গুগলের সার্চ বক্স? এটা ওয়েবসাইটের সার্চ এই ওয়েবসাইটের এই সার্চ বক্সটার নাম হচ্ছে সাইট লিংক সার্চ বক্স। সো এটা কি আমার ওয়েবসাইটের জন্য ভ্যালিড কিনা? সো এটা ভ্যালিড আছে, জাস্ট এই পার্টটুকুই। দেন চলে আসবো হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সিকিউরিটি আন্ডারে ম্যানুয়াল অ্যাকশন। তো এই ম্যানুয়াল অ্যাকশনটা কি? ওই যে গুগল আমাদের ওয়েবসাইটকে পেনাল্টি দেয় না, জি তো পেনাল্টি দিলে আমি কই দেখবো? এই এখানে ম্যানুয়াল অ্যাকশনে দেখতে পারবো। বুঝা গেছে? জি, তো আমার ওয়েবসাইটে পেনাল্টি আছে আপাতত না, না। নাই। তো এই জায়গায় মেনলি তারা দেখায় দিবে যে আমার ওয়েবসাইটটা পেনাল্টি খাইছে, কি প্রবলেমে পেনাল্টি খাইছে। দেন আমি এই জায়গা থেকে কি করব, এই প্রবলেমগুলোকে সিম্পলি ফিক্স করে নিলেই তারপরে হচ্ছে গুগলের কাছে আবার নতুন করে ইন্ডেক্সের রিকোয়েস্ট করতে হবে যে আমি কি করছি, প্রবলেম ফিক্স করছি, এবার তোমরা এসে আমার ওয়েবসাইটটা ইন্ডেক্স করে দেখো। তো যখন ওকে হচ্ছে গুগল আপনার ওয়েবসাইটটা নতুন করে ইন্ডেক্স করবে, আপনার প্রবলেম ফিক্স করলে পেনাল্টি রিমুভ হয়ে যাবে। বুঝা গেছে? জি দেন হচ্ছে সিকিউরিটি ইস্যু। আপনার ওয়েবসাইটে কোনো ম্যালিশিয়াস লিংক আছে কিনা বা সিকিউরিটি রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা সেইটা এখানে দেখাবে। যদি থেকে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এইখানে থেকে ওই লিংক গুলো দেখতে পারবেন। ওকে। তারপরে দেখেন লেগেসি অ্যান্ড টুলস রিপোর্টিং, এখানে যদি আসেন ওয়েব টুলস কিছুই নাই। তো এই জায়গায় গুগল হচ্ছে আপনাকে কি করবে, ভিডিও দেখাচ্ছে এন্ড আপনি জায়গা থেকে কিছু ভিডিও দেখতে পারতেছেন। তো এটার দরকার নাই। দেন হচ্ছে এইখানে থেকে লিঙ্কস। সো লিঙ্কসে যদি আমরা আসি, দেখেন মেনলি আমার ওয়েবসাইটে কোথায় কোথায় লিংক করা হয়েছে, কোন কোন পেজে লিংক করা হয়েছে, কোন কোন সাইটের সাথে লিংক করা হয়েছে, সেইগুলো হচ্ছে আমরা এই জায়গা থেকে দেখতে পারতেছি। বুঝা গেছে? জি ওকে। সো এই ছিল মেনলি আমাদের সার্চ কনসোল। এন্ড সার্চ কনসোলের ভিতরে আরেকটা পার্ট আছে যেটা সার্চ কনসোলেই নাই। কেমন হয়ে গেল না কথাটা শুনতে? সার্চ কনসোলটা নাই, সার্চ আছে সার্চ কনসোলেরই একটা পার্ট, কিন্তু এই যে দেখেন এই সেকশন গুলোর ভিতরে হচ্ছে ওইটা নাই। বুঝতে পারছি? জি তো এটা এটা কোনটা মেইনলি কি ডিজাভাও। তো ডিজাভাও লেখেন গুগলে, এন্ড ডিজাভাও লিখলেই দেখেন এই যে ফার্স্টে যেটা চলে আসছে গুগল সাপোর্ট, এইখানে আসেন। এন্ড এই জায়গা থেকে তারা ডিজাভাও এর দুইটা ফরম্যাটও দিতেছে। আমি কি বলছি সবই মাথার উপর দিয়ে যাইতেছে আপনাদের, তাই না? একটু এটা তো ধৈর্য ধরে টুলস ভাইয়া। শুনেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনেন। হ্যাঁ, এটা কি ওয়েবসাইটে দিতে হবে একটু ধৈর্য ধরে শুনি সবাই, আমি সব বলবো। ঠিক আছে? তো ডিজাভাওটা মেইনলি কেন লাগতেছে আগে একটু বলি। আমার ওয়েবসাইটে কি স্প্যামি ব্যাকলিংক করা যাইতে পারে না? যাবে। এখন ধরেন হচ্ছে আপনাদের ব্যাচের থেকে কেউ একজন, আমি হচ্ছে কি করছি আপনাদেরকে আমার অ্যাফিলিয়েট ওয়েবসাইটটা দেখাইছি, এন্ড আপনাদের হচ্ছে আমার উপরে শত্রুতা হয়ে গেল যে আরে স্যার এত বেশি টাকা কেন কামায় ওয়েবসাইট দিয়ে, এটা তো হয় না, মানতে পারবো না।
লাগতে পারে স্যারের না আমার? খবর আছে। জি স্যার, হ্যাঁ, স্যারের স্যারের হ্যাঁ খবর খবর স্যারের আছে। আছে। খবর আছে। তো কি করব? স্যারের ওয়েবসাইটের নামে যায় হচ্ছে আমি ইচ্ছা মতো ইররিলেভেন্ট ব্যাকলিঙ্ক করে দিয়ে আসবো, তাহলে কি হবে? স্যারের ওয়েবসাইটটা পেনাল্টি খাবে না? হ্যাঁ স্যার। এই তো স্যারের ইনকাম শেষ, স্যারের বসা দিছি পথে, সবাই খুশি। এই কারণে কেউ কারে এই যে ওয়েবসাইটের নামটা দেয় না যারা কাজ করে। এমন অনেক কারণ আছে স্যার। তো না আমি এই জায়গায় দেখেন, আপনি কি করলেন? আমার জন্য এই টক্সিক ব্যাকলিঙ্ক করলেন, তাহলে এবার কি গুগল আমার পেনাল্টি দিবে না? কিন্তু এটা দিলে আর দিব না এবার পেনাল্টি। ডিসঅ্যাভাউতে যায় আমি যেটা করতে পারতেছি সেইটা হচ্ছে কি, আমি গুগলকে বলতেছি যে দেখো এই ব্যাকলিঙ্ক গুলো কিন্তু আমি করি নাই। হুম, তাহলে এই ব্যাকলিঙ্ক গুলো কে করছে? এই ব্যাকলিঙ্ক গুলো অন্য কেউ করছে, এন্ড আমি তার কাছে আউটরিচ করছি, আমি তার কাছে যা বলছিও যে এই লিঙ্ক গুলা তুমি সরায় দাও, কিন্তু সে এই লিঙ্ক গুলা সরায় নাই, এখন তোমার কাছে আসছি, তুমি হচ্ছে এগুলোকে নিও না, গুনায় নিও না। তো এইটা হচ্ছে আমি গুগলকে কিভাবে বলবো? এই ডিসঅ্যাভাউয়ের মাধ্যমে। এন্ড ডিসঅ্যাভাউয়ের বাংলা কি? অস্বীকার করা। তো এই জায়গা থেকে দেখেন এইটা আমরা কিভাবে করতে পারবো, দুইটা ফরম্যাটে করতে পারবো। এটা একটু কপি করি, কপি করার পরে আমরা হচ্ছে নোটপ্যাডে নেই। ওকে, তো এই জায়গায় দেখেন আমরা নোটপ্যাডে আসলাম, এন্ড আসার পরে যে দুইটা ফরম্যাট দেখা যাচ্ছে না? সো হ্যাঁ ফার্স্টের ফরম্যাটটা কি দেখেন, আমি একটা একটা করে লিংক দিতে পারবো। সো এই যে একটা লিংক, এইটা একটা লিংক, মানে একটা একটা ইউআরএল দিয়ে হচ্ছে গুগলকে বলতে পারবো এই ইউআরএল গুলোকে তুমি ধইরো না, ঠিক আছে? এগুলো আমি করি নাই। অথবা হচ্ছে কি করতে পারবো, এই যে দেখেন পুরা ডোমেন বা পুরা ওয়েবসাইটটাই হচ্ছে আমরা সাবমিট করতে পারবো যে এই ওয়েবসাইট থেকে যদি ব্যাকলিঙ্ক করে তাহলে এটা কাউন্ট করো না। বুঝা গেছে? তাইলে এবার কথা হচ্ছে স্যার আমরা তাহলে কোনটা করব? এখন এটা ডিপেন্ড করে। কেন? বেশি হলে তাহলে ডোমেন দিয়ে তোমার, যদি কম হয় অল্প স্বল্প হয় তাহলে পেজের লিংক দিয়ে দেবো। ধরেন আমি কোরা আমার মনে থেকে, হয় আমার মনে হয় পরেরটা দেওয়াই ভালো, কারণ ফিউচারে যদি আবার করে। আচ্ছা ধরেন আমি কোরাতে গেলাম, কোরাতে আপনার জন্য হচ্ছে প্রায় 2000টা ইয়া করে দিয়ে আসলাম, স্প্যাম ব্যাকলিঙ্ক করে দিয়ে আসলাম, তখন কি করবেন? তখন ফুল ডোমেন দিতে হবে। ফুল ডোমেন দিতে হবে। এখন কথা হচ্ছে ফুল ডোমেন যদি দেন, এই কোরাতে যায় যদি আপনি আপনার জন্য রিলেভেন্ট ব্যাকলিঙ্কও করেন, সেটাও তো আসবে না ট্রাফিক, কারণ ওই যে আপনি তো ডিজার্ভ করেই রাখছেন। জি। তাহলে এটা কি ভালো হবে? না, তাহলে একটা একটা করে ধরে আনা বসাতে হবে। এইটা হচ্ছে ডিপেন্ড করে যে আসলে কি করা উচিত। ধরেন এমন ওয়েবসাইট যেইটার সাথে আপনার জীবনে ইহ জন্মে কোনো সময় ব্যাকলিঙ্ক করা লাগবে না, ওই ওয়েবসাইটের ডোমেনটা দিয়ে দিবেন। আর যদি কোরা বা অন্য কোনো ওয়েবসাইট হয় যার সাথে আপনি কি করতে পারেন, ইন ফিউচার আপনার ব্যাকলিঙ্ক নেওয়া লাগতে পারে, ওই জি ধরনের ওয়েবসাইট যদি হয় তখন কি করবেন? তখন জাস্ট হচ্ছে ইউআরএল গুলোকে আপনি ডিসঅ্যালাউ করবেন। বুঝা গেছে? জি। আচ্ছা ঠিক আছে। এইবার এইটা তাহলে আমরা কিভাবে আপলোড করতে পারি, তাই না? এর হ্যাঁ, আগে এটা এই জায়গায় অ্যাপ্লাই একটু করবো দেখি। কোথায়? হ্যাঁ, একটু পরে আসতেছি। এর আগে দেখেন এই জায়গায় ফরম্যাটটা একটু বলতে হবে। হ্যাঁ, সো ফরম্যাটটা কিরকম হবে? যে কোনো একটা। সো এখানে যেই কয়টা ইউআরএল আপনি দিবেন ওই কয়টা বলা লাগবে, যে দেখেন 2 pages টু ডিসঅ্যালাউ। সো এখানে যদি 200 পেজেস থাকে, 200 pages টু ডিসঅ্যালাউ। আর যদি এখানে দেখেন 1 ডোমেইন দেওয়া আছে, এখানে যদি 100 ডোমেইন থাকে তাহলে কি হবে? 100 ডোমেইন টু ডিসঅ্যালাউ। দেন এই ফাইলটা যখন আপনারা সেভ করবেন, এখানে আসেন, সেভ এজ এ আসেন, আসার পরে এই যে ফাইলের নেমটা আছে না, এই জায়গায় লিখতে হবে ডিসঅ্যালাউ। তো ডিসঅ্যালাউ ডট টিএক্সটি, এই ফরম্যাটেই হচ্ছে আপনার এই ফাইলটা কি করা লাগবে? সেভ করা লাগবে। জি তো আপনার যদি হচ্ছে এই ফরম্যাটে সেভ না করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আবার এটা কাজ করবে না। ডিসঅ্যালাউ ডট টিএক্সটি এই ফরম্যাটেই হচ্ছে আপনার এটা সেভ করা লাগবে। সেভ করে এটা সাবমিট কই করবেন? নিচে চলে আসেন, এই জায়গায় দেখেন ডিসঅ্যালাউ লিঙ্কস টুল পেজ, এইখানে আসেন। এই জায়গায় আসার পরে সিলেক্ট প্রপার্টি, এইখানে আসেন, আমার কোন ওয়েবসাইটের জন্য আমি ডিসঅ্যালাউ করব। সো আমি জাস্ট এইখানে থেকে এই যে ওয়েবসাইটটা আছে এইটা নিলাম, এন্ড এইটা নেওয়ার পরে এই জায়গা থেকে দেখেন আপলোড ডিসঅ্যালাউ লিস্ট, এই জায়গায় জাস্ট আমার যে ফাইলটা আছে ওইটাকে নিয়ে আপলোড করে দিব, আর তারা হচ্ছে কি করবে? এটাকে ডিসঅ্যালাউ করে নেবে। বুঝা গেছে? জি। সো এই ছিল আমাদের গুগল আর সার্চ। লিংকের ক্ষেত্রে এটা তো ও sorry, ওকে, একটা একটা লিংক দিলে ওই সময়। একটা একটা লিংক দিলে, এই যে বললাম না, জাস্ট আপনি এখানে কয়টা লিংক দিছেন ওই অতগুলো লিংক এখানে দিবেন, 100টা দিলে 100টা, দেন এই জায়গায় জাস্ট ওই লিংকের বুঝছি। নামটা লিখে এই জি ফাইলটা আপনি আপলোড করবেন।
বুঝা গেছে? জি। ওকে, সো এই ছিল আমাদের কি বলে গুগল সার্চ কনসোল। স্যার সাইড ম্যাপটা কিভাবে অ্যাড করবো এটা একটু দেখা যান। আচ্ছা চলেন দেখি। এই যে আমার সাইট ম্যাপ আছে না, এবার আমার ওয়েবসাইটে আসেন, এই জায়গায় এক্সএমএল সাইট ম্যাপ লেখেন, sitemap.xml। এবার কি এটা আমার এক্সএমএল সাইট ম্যাপের ইউআরএল না? এতটুকু নেন, কেন এতটুকু? কারণ বাকিটুকু দেওয়া আছে না স্ল্যাশের আগে পর্যন্ত। স্ল্যাশের পরের যে পার্টটা আছে ওইটা জাস্ট এখানে নিয়ে সাবমিট দিবেন, তাইলেই হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, কারো কোনো কনফিউশন আছে? স্যার এই যে ডিজেবল করার যে আমার যদি 100টা পেজ করতে হয় তো হুম। এটা কি আমি ওয়ার্ডসে লিখবো নাকি নিউমেরিক্যালে লিখতে পারবো? যেমন 1000 পেজ, এটা কি কি ইন ওয়ার্ডস লিখতে হবে কি নাকি বললাম, small? এই যে একটু দেখি দেখেন, হ্যাঁ এই যে এক্সাম্পল আছে না, তারা কিভাবে ফরম্যাটটা দিছে, এটাই ফরম্যাট। সো আপনি এটা চেঞ্জ করলেই কিন্তু ডিসঅ্যাবাউটটা হবে না। আপনি জাস্ট এইভাবে লিঙ্ক গুলো দিয়ে দিবেন, এই জায়গায় একটা দুইটা দেওয়া আছে, দেন হচ্ছে আপনি ধরেন এই লিঙ্কটা আবার দিতে চাচ্ছেন, তো আমরা ধরে নিচ্ছি এইটাই। সো এখানে আসেন, দিলাম, এন্টার দেন, আবার এন্টার দেন, আবার। সো এইভাবে হচ্ছে আপনি কি করতেছেন, লিঙ্ক গুলো দিতেছেন। যেই কয়টা লিঙ্ক হইছে ওইটা আপনি জাস্ট এখানে লিখে দিবেন, এতগুলো, দেন হচ্ছে পেজেস, তারপর হচ্ছে টু ডিসঅ্যাবাউ। ও আচ্ছা, উনি আসলে বলতে চাচ্ছিল কি, হুম আপনি যে ওখানে লিখছেন না 2 পেজেস, উনি আসলে হুম বলতে চাচ্ছিল নাম্বারে 2 লেখার কথা। হুম। নাম্বারে 2 লিখতে না, ওটা স্পেলিং লিখতে হবে, TWO। হ্যাঁ, সো ওনারা তো এই ফরম্যাটটা দিয়ে দিছে, আপনি এই ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন না। ওনাদের ফরম্যাটটা ফলো করা লাগবে। আচ্ছা, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে স্প্যামি ব্যাকলিংকের কারণে যদি আমার পেনাল্টি আসে, হুম। তারপর আমি যদি ডিজাবো করে দেই, তখন কি হুম। পেনাল্টি রিমুভ হয়ে যাবে? হ্যাঁ, আপনার যে কোনো প্রবলেম হয়েছে আপনি ফিক্স করছেন, প্রবলেম ফিক্স হওয়ার পরে আপনার কি করতে হবে, আবার ইন্ডেক্সও দেওয়া লাগবে, গুগলকে বলা লাগবে যে গুগল আমি কিন্তু ঠিক করছি কাজগুলো, তো একটু দেখে যাও। ভ্যালিডেটও করতে হবে নাকি? হ্যাঁ, রোল তো আপনি ক্রলিং ইনভাইট করলে করবেন না, আপনি জি ইনভাইট করে বলবেন যে ধরেন আপনি একটা ভুল করছেন, জি আমাদের যেটা হয় ছোটবেলায় ভুল করছি, তারপরে কি হইতো, বা অফিসের বিষয়ে যদি ধরেন, তো অফিসেও তো এমন হইতো যে যখন আমি স্টার্ট করছি আমার ক্যারিয়ার তখন ভুল করতাম, আর সিনিয়র বলতো কি যে আপনি এটা ঠিক করেন, আমি ঠিক করে কি এবার বসে থাকবো নাকি সিনিয়রকে বলবো যে স্যার আমি না, এটা ঠিক করছি, বা ভাই ঠিক করছি দেখেন ঠিক হয়েছে কিনা, এবার বলবো আপডেট না করতে যে জি আপডেট জি করছি এটা ঠিক হয়েছে কিনা দেখেন, দেন উনি দেখে তো জানাবে যে ঠিক হয়েছে বা হয় নাই। সো গুগলেরও সেম কাজটা আপনি ঠিক করবেন, গুগল বলে দিছে ভুল করছো, আপনি ঠিক করে গুগলকে আবার কি করতেছেন, বলতেছেন যে আমি ঠিক করছি একটু দেখেন। জি বুঝতে পারছি? জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।